যে দলিল আছে, যেটা প্রথম দলিল তৈরি করা হয় 8 নম্বর ভলিউমের মধ্যে, একজন আই উইটনেস নার্সের একটা স্টেটমেন্ট আছে। সেই নার্সের স্টেটমেন্টটা আমাদের একজন সম্মানিত ব্যক্তি এইখান থেকে পড়ে শোনাবেন। আর আমাদের এখানে প্রফেসর মিহির সাহেব আসেন, ওনারা সব সময় এটার উপরে পর্যালোচনা করা, ইতিহাস দিয়ে রিসার্চ করা, এই মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস করে বিভিন্ন কাজকর্মে সম্পৃক্ত আছেন। আমি উনাকে দাওয়াত দিয়েছি যে উনি এই সম্বন্ধে, এই সব ঘটনা সম্বন্ধে জানেন, সংক্ষিপ্তভাবে উনি বলবেন। আমি এখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্টসের মধ্যে মোটামুটি একটা টাইম আউটলাইন দিয়েছি। আমার মনে হয় সবাই এই টাইমের মধ্যে চেষ্টা করবেন থাকার জন্য। আমাদের এখানে ডক্টর লালা, হি ওয়াজ এ ইন্টার্নি ডক্টর, ও এই আমাদের শহীদ শামসুদ্দিন সাহেবের টিমের মধ্যে ছিল ওইখানের মধ্যে সার্জারিতে। এবং এই ডক্টর লালা ইন্টার্নি হিসাবে সেও যখন প্রফেসর যান নাই, সেও যায় নাই, সবাই বলছে। এমনকি এখানে সাবসেক্টর কমান্ডার যিনি ছিলেন জেনারেল আজিজ বীরুত্তম, উনিও আমাকে পার্সোনালি বলছেন যে উনি গেছেন 9 তারিখে, গিয়ে সকালে চেষ্টা করছেন তাদেরকে ডাক্তার শামসুদ্দিন সাহেব এবং ওদের বের করে নিয়ে আসার জন্য। কিন্তু তারা বলছে যে এখানে এত লোক আহত, এত লোক গুলি খেয়ে আসছে, আমরা কিভাবে ফেলে চলে যাব। ডাক্তার হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব সে যে দলই হোক তার ট্রিটমেন্ট করা, এটা তারা যায় না। ডক্টর লালা হয়তো চলে যেত, শামসুদ্দিন সাহেব যখন যান নাই, প্রফেসর সাহেব তখন তার সাথে সে ছিল। তো ডক্টর লালা সম্বন্ধে আমি রিকোয়েস্ট করবো, এখানে আমাদের মুক্তিযুদ্ধের ইয়েতে এখানে গবেষক আমাদের অপূর্ব শর্মা আছে। অপূর্ব শর্মা কই? পড়ার জন্য দেখতেছিলাম। তো অপূর্ব শর্মা ডক্টর লালা এবং এই ইনসিডেন্ট সম্বন্ধেও বলতে পারবে, সংক্ষিপ্ত ভাবে বলবে। তারপর আমরা এই বিশেষ করে এখানের মধ্যে যারা উপস্থিত আছেন, আমরা একজন শামসুদ্দিন সাহেবের একজন স্টুডেন্ট, সরাসরি স্টুডেন্ট, ডক্টর লালার সাথে পরিচিত এমন এক ব্যক্তি আছেন যে আমার বন্ধু ডক্টর মুশফিক তখন স্টুডেন্ট ছিলেন। ডক্টর আহাদরে বলছিলাম, যার রুমে বসে আমরা মিটিং করতাম, মুক্তিযুদ্ধের সময় প্রস্তুতি নিতাম, ও আসতে পারে নাই, বাট মুশফিকও তখন এইভাবে ইয়ে গেছিল। তো মুশফিক উইল শেয়ার সামথিং অ্যাবাউট হিজ টিচার এন্ড দেয়ার কলিগস এখানে বলতে পারা। আমি বলবো যে ফ্যামিলির পক্ষ থেকে ফরিদা নাসরিন উইল শেয়ার সাম ইনফরমেশন, যেটা ফ্যামিলির পক্ষ থেকে বলবে। আর এরপর আমি ইনভাইট করবো এখানের মধ্যে যারা গেস্ট আছেন, যদি কেউ কিছু বলতে পারেন। এবং এই হসপিটালের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি ওদেরকে অনুরোধ করব। আর কনক্লুডিং রিমার্ক করবেন আমাদের এখানে সবচেয়ে সিনিয়র প্রফেসর মালিক ভাই। উনি উনার জুনিয়র ছিলেন, বাট উনি জানেন, উনাদের একই প্রফেশনাল লোক, ওনারা জানেন, কন্টেম্পোরারি না হলেও আশেপাশে ছিলেন। তারপরে আমরা একটা দোয়া করব, শর্ট দোয়া করে আমরা এখানের মধ্যে আপনাদের সবার জন্য একটা ছোটখাটো সিন্নির মতোই একটা কিছু রিনাউন্ড যে তেহারি আমাদের সিলেটের, এটা আছে, এটা সবার জন্য আছে। ব্যাগ দিয়ে আপনারা এখানে পেতে পারেন, আমাদের টেবিল আছে, বসার জায়গা আছে, আর নিয়ে যেতে পারেন। দিস ইজ হোয়াট ইজ দ্য আউটলাইন অফ দ্য প্রোগ্রাম। তো আমি এখন শুধু বলবো যে শহীদ প্রফেসর শামসুদ্দিন ছিলেন একজন আইকন এই মেডিকেল প্রফেশনের মধ্যে। উনার মতো ব্যক্তিত্ব আর এই পর্যন্ত আমরা জানিও নাই, দেখিও নাই। উনি, উনার বাড়ি সবাই হয়তো জানেন না, উনি, ওনার বাড়ি হলো শিলচরের এখানে বদরপুর বলে একটা জায়গা। সেই বদরপুরের মধ্যে উনি জন্মগ্রহণ করেন, উনি ওইখানে বড় হন। তারপর উনি চলে আসেন সিলেট পাইলট
স্কুলে, যেটা আমরা গভর্নমেন্ট স্কুল বলি, সেটার একটা হোস্টেল ছিল এখানে, ওই মুসলিম হোস্টেল বলে একটা হোস্টেল ছিল। এই হোস্টেলে থেকে উনি আমাদের সিলেট গভর্নমেন্ট স্কুলের মধ্যে লেখাপড়া করেন। গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করার পর হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রাইট স্টুডেন্ট, যিনি আবার এমসি কলেজে গিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েন। পড়ার পর ওই তৎকালীন সময় দুইজন এমসি কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজের চান্স পেয়েছিলেন, হি ইজ ওয়ান অফ দেম। তো আমরা বুঝতে পারি যে উনার হি ওয়াজ বেসিক্যালি এ ট্যালেন্ট, এবং একজন মেধাবী ছাত্র হিসাবে উনি কলকাতা মেডিকেল কলেজে গিয়ে MBBS পাস করেন। ওইখানের মধ্যে উনি খুব ভালো রেজাল্ট করার পর উনি কলকাতা মেডিকেল কলেজের মধ্যে ইন্টার্ন হিসাবে চাকরি হিসাবে জয়েন করেন। তারপর 1946-এ উনি ওই তখন পার্টিশন হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা, যে দেশ ভাগাভাগি হয়ে যাবে, পাকিস্তান বাংলা 47 তো পার্টিশন হলো। এই সময়ের মধ্যে যখন আন্দোলন শুরু হলো, সবকিছু শুরু হলো, তখন উনি মাইগ্রেট করে চলে আসলেন ঢাকা মেডিকেল কলেজে আসলেন। উনি ঢাকা মেডিকেল কলেজে তখন প্রথম চাকরি শুরু করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে আবার উনি কিছুদিন পর ওনাকে পাঠিয়ে দেওয়া হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসেন উনি প্রথম, তারপর ঢাকা মেডিকেল কলেজে। তারপর ঢাকা মেডিকেল কলেজ থেকে উনি নারায়ণগঞ্জে যান, নারায়ণগঞ্জে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে কাজ করেন। তারপর আবার উনি রেজিস্ট্রার হিসাবে ঢাকা মেডিকেল কলেজে আসেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এসে উনাকে আবার যেতে হয়েছিল ওই চিটাগংয়ে গেলেন। চিটাগং থেকে আবার উনি চলে আসলেন। এসে উনি যখন এইখানে আমার ঢাকাতে রাজশাহীতে পোস্টিং হলো ওনার হিসাবে, তখন উনি ওই 1960 বা ওই সময় ওই সব সময়ে উনি FRCS করার জন্য যান স্কটল্যান্ডে গিয়ে উনি FRCS করেন। FRCS করে আসার পর ওনাকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ওই রাজশাহীতে আবার পোস্টিং করা হয়। রাজশাহীতে পোস্টিং করার পর উনি ওইখানে রাজশাহীতে চাকরি করেন। রাজশাহীতে চাকরি করার পর উনি চলে আসলেন আবার সিলেটে পোস্টিং হয়ে সিভিল সার্জন হয়ে চলে আসলেন। সিভিল সার্জন থেকে আবার ওনাকে আবার পোস্টিং করা হলো সিলেট মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর, and then subsequently he became the head of the department of Silet Medical College, এখানে সার্জারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে 1971-এ উনি এই পজিশনে ছিলেন। তো ব্যক্তিগতভাবে ওনাকে আমরা জানতাম, ফ্যামিলি আমাদের ক্লোজ থাকার জন্য সুবাদে আমরা দেখেছি যে পাকিস্তান আমলেও ওনার প্র্যাকটিস ছিল স্পেশালিস্ট হিসাবে সবসময় 50-60% মানুষ ফ্রি উনি দেখত, আর বাকি মানুষের জন্য কোনো মানুষকে ওষুধ কিনেও দিয়েছে, কোনো মানুষকে সাহায্য করেছে, এবং উনি সবসময় একটা ল প্রোফাইল প্র্যাকটিস করত এবং সবসময় গরিব মানুষের জন্য উনি সবসময় সচেষ্ট ছিল। আমরা ফ্যামিলির সুবাদে আমি ওনাকে যতটুকু দেখেছি, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যখন আমি ছাত্র সংগ্রাম পরিষদের সাথে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর যখন সবাইকে বলা হলো যে আপনারা নিজ নিজ এলাকাতে চলে যাবেন, কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে নিজের নিজের জেলার দায়িত্ব দিয়ে লিয়াজোর কন্ট্যাক্ট করার জন্য ছাত্র সংগ্রাম পরিষদের সাথে সম্পর্ক রাখার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আমি শাহজাহান সিরাজ এবং আরেকজন ছিল, তখন আমাকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় সিলেটে আসার পর আমি তখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তখন আমি গিয়ে ওই আমাদের ব্যাচমেট যারা ছিল মুশফিক, আহাদ এবং এদের এখানে আমি তখন দেখলাম মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধের প্রি মুক্তিযুদ্ধের সময়, নন কপারেশনের সময় মেডিকেল কলেজের ছেলেরা খুব অ্যাক্টিভ ছিল। তখন আমরা বেস করি ওই হোস্টেলের মধ্যে,
হোস্টেলের মধ্যে আহাদের রুমে, এই রুমে ওই রুমে গিয়ে মিটিং করতাম, আর এখানেই সবাই আসতো, এসে কোঅর্ডিনেশন করতো। আমি, ডক্টর জিয়াউদ্দিন সাহেব, জহিন আহমদ এবং আরো অনেকে, এইভাবে আমার ব্যাটসম্যান যারা ছিল, আমরা ওই মুশফিকের বাসার পিছনে পাহাড়ের উপর উঠে ওইদিকে গিয়ে তীর ধনুক ওইগুলা নিয়ে চেষ্টা করলাম, যা হয় আর কি, গেরিলা যুদ্ধ। তখন ওই মাও সেতুং আর ওই ছাড়া, ওই যে চে গুয়েভারা ছাড়া কেউ রেফারেন্স ছিল না, ওইগুলা নিয়ে আমরা প্রস্তুতি নিতেছিলাম। এই সময় যখন 25 মার্চ হলো, রাত্রের বেলায় যে মার্শাল ল জারি হলো এবং আক্রমণ হলো, সেই আক্রমণের সময় আমি আবার রাশ করলাম মেডিকেল কলেজ হোস্টেলে। মেডিকেল কলেজ হোস্টেলে গিয়ে আমরা চেষ্টা করলাম কিছু লোককে একসাথে করার জন্য। বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর লোকজন, পাকিস্তান সেনাবাহিনীর লোকজন পজিশন নিল, ওমেন্স কলেজের সামনে পজিশন নিল, হসপিটালের সামনে পজিশন নিল। তখন আমরা দেখি মুভমেন্ট। প্রথম আমি, আমার 3 ভাই, আমরা গাড়ি নিয়ে বন্দুক দিয়ে বের হয়েছিলাম। পরে আমরা দেখলাম যে না, এটা চেক করতেছে রাস্তার মধ্যে এবং গাড়িগুলা চেক করতেছে, সবকিছু করতেছে। তখন আমি বললাম যে আমার বড় 2 ভাইরে বললাম যে আপনারা বাসায় থাকেন, আমি যাই মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে গেলাম, গিয়ে আমরা মেডিকেল কলেজ থেকে ডক্টর দেলোয়ার রানা, নজরুল এবং অন্যান্য যারা সিনিয়র ছিল তাদের সাথে নিয়ে, আহাদ এরা ছিল সব, এদেরকে নিয়ে রাত্রের বেলা আমরা চেষ্টা করলাম যে একটা সাপোর্ট দেওয়ার জন্য, যে একটা প্রসেশন বা একটা চেষ্টা করি আমরা একটা প্রতিরোধ করার জন্য। কিন্তু দেখা গেল যে সমস্ত শহরটাই তারা দখল করে নিচ্ছে, আর্মি ডিপ্লয় করে সমস্তটা। তো কেউ বের হচ্ছে না। দেওয়ান ফরিদ গাজী সাহেবের বাসায় গেলাম, লুৎফুর রহমানের বাসায় গেলাম, গিয়ে কাউকে পাই নাই, সবাই বাসার থেকে বের হয়ে চলে গেছে আর্মিটাকে। তারপর আমি চলে আসলাম আবার মেডিকেল কলেজ হোস্টেলে। এসে দেলোয়ার রানা, আমি, নজরুল এরা আমরা ভাবলাম যে কি করা যায়, শহরে যোগাযোগ করতে গেলেও রাস্তায় আটকাচ্ছে। তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে, এই কুরবান আলীর অ্যাম্বুলেন্স নিয়ে আমরা একজনকে পেশেন্ট হিসাবে অ্যাম্বুলেন্সে রেখে 25 তারিখ রাত্রে আমরা কোঅর্ডিনেশন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হয় নাই। তারপর ডক্টর দেলোয়ার রানা প্রস্তাব করলেন যে চলো সালাম, আমরা একটু স্যারের কাছে যাই। বলে কার কাছে? বলে শামসুদ্দিন সাহেবের কাছে যাই, যে আমরা কি করব। তখন আমি আর ডক্টর দেলোয়ার রানা গেলাম। এর 2 দিন আগে ওনার বড় মেয়ের বিয়ে হয়েছে, শেফা আবার। সব মেহমান সহকারে সবাই ঘুমে আসে। আমরা গিয়ে রাত্রে 1টার সময়, 12:30 1টার সময় গেছি। যাওয়ার পরে ওনাকে ডাকা, আমরা বললাম যে ওনার সাথে আমরা দেখা করতে আসছি। তো উনারে কল করে বেডরুম থেকে নিয়ে আসা। উনি আসলেন, আর বাকি সবাই আর কেউ ছিল না। উনি এসে বসলেন, ওনাকে আমরা সিচুয়েশন সম্বন্ধে বললাম। উনি বললেন যে তোমরা এই রেগুলার আর্মির সাথে কিছুই করতে পারবে না, বরঞ্চ ধৈর্য ধরো, আমরা চিন্তা ভাবনা করি কিভাবে এটার প্রতিরোধ করতে হবে, আমরা ব্যবস্থা করব। আমরা একসাথে, আমি দেখি কালকে কিভাবে আরো যোগাযোগ করে তোমরা ইনফরমেশন নাও এইভাবে। তো অনেক চেষ্টা করার পর উনি বলেন যে না, তোমরা সরাসরি গিয়ে এদের সাথে কনফ্লিক্টে যেও না, পারবা না, বিকজ যে কনভেনশনাল আর্মি। উনি তো বুঝতেন ভালো, আমরা তো তখন বুঝতাম না। উনি বাধা দিলেন। ওইটাই ছিল লাস্ট কনভারসেশন আমার সাথে। আমি তখন রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাদেরকে একটু বন্দুকের গুলি দেন। উনি স্বীকার করতেন, কিন্তু ওই পাকিস্তানকে স্বীকার করতেন। উনি বন্দুকের গুলি দিয়ে, 2 প্যাকেট বন্দুকের গুলি নিয়ে এসে বললো যে তোমরা এগুলো ব্যবহার করো। আমরা ভাবলাম যে কি করা যায়। তখন পুলিশ লাইন থেকে কিছু মেডিকেল কলেজের হোস্টেলে লোকজন আসছে যে আমাদের হাতিয়ার নিয়ে যাচ্ছে পাকিস্তানিরা, আমাদের ডিজার্ভ করতেছে, আপনারা কিছু করলে এখনই করেন, এখন না করলে আর পারবেন না। তখনই আমি আর দেলোয়ার রানা ডিসাইড করলাম যে এখন তো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, কোনো রেজিস্ট্যান্স ডেভেলপ করা যাচ্ছে না। তখন শর্টগান নিয়ে জহিনের বাসা ওই মিরর ময়দান, এখান থেকে পুলিশ লাইনের মাঠটা খালি ছিল, ওইখান থেকে আমরা এক জায়গায় গুলি করে দৌড় দিয়ে অন্য জায়গায় গুলি করি, 3-4 জায়গাতে গুলি করে দেখাইলাম, যে ডেপিক্ট করলাম যে বহুত মানুষ বন্দুক টন্দুক নিয়ে বের হয়েছে। বাট এতে কোনো লাভ হয় নাই। তারপর আমরা গেলাম, চেষ্টা করলাম যে কিছু লোক নিয়ে বের হতে, লোক তো পাওয়া যাবে না। তখন গেলাম, আমি বললাম চৌকি দিঘিতে
হামিদ মিয়ার ফ্যামিলি নাম করা মেম্বার যারা ওই এলাকাতে থাকেন জানেন যে তারা 5 ভাই, বন্দুক টন্দুক আছে সবসময়, দে আর ভেরি রিনাউন্ড পিপল। তো আমি বললাম আমি যে এদের চিনি, আমার বাড়ির পাশে, এদের কথা বলি। তো কথা বলতে গেছি, গিয়ে দেখি তারা 5 ভাই বন্দুক টন্দুক নিয়ে রেডি হয়ে বসে আছে। তারা বলে যে আমারে বলে যে সালাম ভাই এখন তো মানুষ পাওয়া যাবে না, চলেন লাক্কাতুরা টি স্ট্রিটে যাই। লাক্কাতুরা টি স্ট্রিটে গিয়ে আমরা, সে বললো যে ঘন্টা করে যদি ধর্মগড়ে ঘন্টা বাজানো হয় তাহলে লোক চলে আসবে। তখন ওই লোক নিয়ে আসলাম আমরা, ওখান থেকে বের হলো, কথা বলে লোকজন ওই বাগানের লেবার যারা, তাদেরকে নিয়ে আসলাম ওমেন্স কলেজের সামনে। আসার পরে রাত্রে 3:30 4টার সময়, ওই সময় তারা মেশিন গান দিয়ে আমাদের কোথায় সেন্ট্রাল ফার্মেসির সামনে। তখন কেউ সেন্ট্রাল ফার্মেসির দিকে যায়, কেউ মাদ্রাসার ভিতরে ঢুকে, কেউ হসপিটালে। আমরা একটা গ্রুপ হসপিটালের ভিতরে ঢুকি। হসপিটালে ঢুকার পরে এই ইন্টার্নি ডাক্তাররা এরা ছিল সব পড়াশোনা, ওরা আমাদের বন্ধু টন্ধু সব ফল সিলিং এর বলে, বাচ্চাদের ট্রেনিং এর বলে, স্যার এখানে পুরা ঘেরাও করা আছে হসপিটাল, এটা পাকিস্তান আর্মিরা ঘেরাও দেখতেছে তারা। তো ওরা ওইটা হাইড করে রাখলো। আমরা সকাল 7:30 8টার দিকে ধীরে ধীরে আমরা এসকেপ করে দরগা মোলা হয়ে বের হয়ে গেলাম। দিস ইজ হোয়াট ইজ ওয়ান ইনসিডেন্ট, বলো যে ওই দিনের একটা পরিস্থিতি ছিল। সাবসিকুয়েন্টলি এটা ওই 28 তারিখে আমি আর সাদেক দাঁড়িয়ে আছি এই ওয়ার্ডের সামনে। ওটা ওই সার্জিক্যাল ওয়ার্ডটা কিন্তু হসপিটালের সামনে ওয়ার্ডটা। তো ওইটার সামনে দাঁড়িয়ে আছি। এই সময় 2জন লোক আর্মি একটা অ্যাম্বুলেন্সে নিয়ে এসে 2জন অফিসারকে ফেলে চলে গেল। তখন ওই ক্যাপ্টেন মাহবুব যে ডেড অবস্থায় ফেলে গেল, আর লেফটেন্যান্ট মঈদ যে ছিল আর্মির ডাক্তার, তাদের ওরে আহত অবস্থায় ফেলে গেল। তখন ওই সাদেকের আব্বা ইমিডিয়েটলি তারে অপারেশন করা, ব্লাড দেওয়া এবং এগুলো ঠিক করলেন। আমি আর সাদেক এটা দেখে, এইসব পরিস্থিতি দেখে বললাম যে আর এখানে এই দেশে থাকা যাবে না, উই হ্যাভ টু গো এন্ড ফাইট ব্যাক। তখন আমরা গেলাম, গিয়ে চেষ্টা করে গেলাম। তারপর অনেক অনেক বড় স্টোরি, এটা বিভিন্ন ইয়েতে আসে, তেলিয়া পাঠাতে গেলাম, ট্রেনিং করলাম, এগুলো সবকিছু। তো আজকে আমি এই ইনসিডেন্টের পর যে হসপিটালে কি ঘটনা ঘটছিল সেই ঘটনাটা আর তাদের সম্বন্ধে, ডক্টর লালা এবং শামসুদ্দিন সাহেব সম্বন্ধে যে কিছু তথ্য উপাত্ত সংগ্রহীত আছে, আমি আজকে ইয়েরে বলবো যে ওই যে আমাদের কি যেন রুহেনা এসে এটা বলবে। ওই দিনের ঘটনাটা একজন আই উইটনেস নার্স, সে এটা বর্ণনা করেছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের 8 নম্বর ভলিউমের মধ্যে এটা স্টেটমেন্টটা ছিল, সে ওইটা সম্বন্ধে বলবে। আর আমাদের রিসার্চ করেন যে আমাদের প্রফেসর মেহের সাহেব, এই সাবজেক্টের উপরে বহুত কাজ করেন। উনি একটু ঘটনার সম্পূর্ণভাবে একটা আইডিয়া দেবেন আমাদেরকে। আর তারপরে আমি রিকোয়েস্ট করব যে অপূর্ব শর্মা এসে ডক্টর লালা এবং শামসুদ্দিন সম্বন্ধে কিছু তথ্য উপাত্ত, যেহেতু যে এখানে মধ্যে যুগবেরীর সম্পাদক এবং এই অনেকগুলা ঘটনা উদ্ঘাটন করেছিলেন আমাদের আমিনুর রশিদ সাহেব, অনেক কিছু লিখেছিলেন, এটা থেকে পাওয়া যায়। তো এটা বলার জন্য রোহিনা, তুমি প্লিজ আসো। ধন্যবাদ। শুভ সময়, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এরকম একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলবার সুযোগ করে দেবার জন্য। আমি শুরুতেই আমার একটি অভিজ্ঞতা খুব ছোট্ট করে শেয়ার করতে চাই আপনাদের কাছে। যে মানুষটিকে নিয়ে আজকে এখানে আমরা স্মরণ সভা করছি বা মিলাদ যাই বলি না কেন, আলোচনা সভা, সেই মানুষটির খুব কাছে ছিলেন একজন মানুষ, যিনি আমারই পরিবারের একজন, আমার শ্বশুর ডাক্তার মুজাহিদ আলী চৌধুরী, যিনি এই সিলেট মেডিকেল কলেজ থেকে 1971 সালে পাশ করে আউটডোর মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিলেন 71 সালের 1 ফেব্রুয়ারি। ওনার জয়েনিং লেটারটাও আমি দেখেছি। আজকে এই কথাটা আমি শেয়ার করছিলাম সালাম ভাইয়ের কাছে, উনি বললেন যে এটা তুমি একটু প্রকাশ করতে পারো। তো বাবাও ছিলেন আউটডোরে, উনি চিকিৎসা করতেন। এই যে যুদ্ধের সময় যে মানুষ তখন একদম ইয়াং, পাশ করে বের হয়েছেন ডাক্তার, তো যে ওখানে যখন আসতো মুক্তিযোদ্ধারা আহত অবস্থায় আসতো, উনি ট্রিটমেন্ট দিয়ে যেতেন
এবং পাকিস্তানিরা অনেক সময় আর্মিরা নিয়ে আসতো, উনি পাকিস্তানিদেরও চিকিৎসা করেছেন। এবং তখন ওরা যখন প্রেসক্রিপশন লিখে দিতেন বাবা, তখন উনি বাংলায় লিখতেন। তো ওনাকে ফোর্স করা হতো, কেন তুমি বাংলায় লিখবা, তুমি উর্দুতে লিখো। কিন্তু বাবা বলতেন না, আমি উর্দুতে লিখবো কেন, আমি বাংলাদেশের মানুষ, আমার বাঙালি, আমি বাংলাতেই লিখবো। তো ওই যেদিন 9 এপ্রিলের ঘটনা বাবা আমাকে বলেছেন, শেয়ার করেছেন, উনি বিভিন্ন জায়গায় পরবর্তীতে শেয়ার করেছেন। এরকম ছিল যে তখন আগের দিন বা এর আগের দিন থেকে পুরো সিলেট শহরে অনেক বেশি গোলাগুলি হচ্ছিল। তো ওনার বাসায় লালদিঘির পার বাসা ছিল, বাসায় নাকি শিশু এবং নারীরা অনেকেই ছিলেন, ওনার চাচি, মা, ভাইয়ের বউ ওনারা ছিলেন। তো ওই দিন সকালে উনি ওদেরকে গ্রামের বাড়িতে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য উনি গিয়েছিলেন। তো ওই দিন যখন এখানে এই কাহিনীটা ঘটে, ঘটনাটি ঘটে, তখন এসে ওনাকেও নাকি খোঁজা হয়েছিল যে উনি বাংলায় প্রেসক্রিপশন লিখতেন, ওনাদের সাথে আর্মিদের সাথে তর্কাতর্কি হয়েছিল, ওরা এসে খুঁজছিল ও গাট্টা গুট্টা ডাক্তার কাহা হ্যাঁ, বাবা একটু নাদুস নুদুস ছিলেন। তো এই কথা ওরা এসে খুঁজেছিল, উনি পরে শুনেছেন ওনাকেও খুঁজেছিল। তো আসলে ফরচুনেটলি হোক, আজকে বাবা বেঁচে আছেন, এখনো উনি 82+। তো ওই দিন ওনাকে পায়নি দেখে উনি বেঁচে ছিলেন, বেঁচে গিয়েছেন এই নারকীয় হত্যাযজ্ঞ থেকে। কিন্তু আমরা হারিয়েছি দেশ রত্ন কয়েকজন মানুষকে। তো এই আমি ছোট্ট করে এই ঘটনাটি আজকে বলার সুযোগ পেলাম দেখে আমি বলে ফেললাম। এখন আমি আসছি আমাদের সেই মহান মানুষ, ওরা ডাক্তার মেরেছে, শিরোনামটি ছিল, সেটা আমি পাঠ করছি। শুধু স্লোগান আর মিছিলের সংগ্রাম নয়, যত সত্তর পারো ইমার্জেন্সি মেডিকেল ফার্স্ট এইড স্কোয়াড তৈরি করো, ব্যাপক রক্তক্ষয়ের জন্য প্রস্তুত থাকো। 1971 সালের 21 মার্চ যখন বাংলাদেশের পথে প্রান্তরে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, তখন সিলেট চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে করে এই কথাগুলো বলেছিলেন মানবতার সেবায় আত্মোৎসর্গকৃত নির্ভীক মহৎ প্রাণ ব্যক্তি, সিলেট চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রধান শল্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন আহমদ। বাংলাদেশে গণহত্যার বর্বরোচিত ও নৃশংসতম উদাহরণ বিশ্বের তুলনাহীন। কয়েক মিনিটের ঘটনা, কিন্তু কত ব্যাপ্ত, কত বিস্তৃত, কত মর্মান্তিক, কত দুর্ঘটনা, কত মর্মস্পর্শী দৃশ্য, কত পৈশাচিকতা ছিল এই হত্যাকাণ্ডে। শতাব্দীর পর শতাব্দী বিশ্বের ইতিহাসে যে সৃষ্টি হয়েছে, বাংলাদেশের গণহত্যার কাছে সবকিছু ম্লান হয়ে গেছে। এত বড় হত্যাকাণ্ড কোন ভাষায় লিখব, কেমন করে লিখব, কি লিখব, কে লিখতে পারবে? বাংলাদেশের 1 কোটি পরিবারের ঘটনা লিপিবদ্ধ করতে হলে 1 কোটি ইতিহাস লিখতে হবে, তা না হলে এই নৃশংসতার বহু অধ্যায় বাদ পড়ে যাবে। কিন্তু তা কি সম্ভব? না, সম্ভব নয়। সুতরাং এই ইতিহাস অলিখিত থাকবে, এই ইতিহাস লেখা যায় না, এই ইতিহাস লেখা যাবে না। এখানে ঐতিহাসিক ব্যর্থ, এখানে ইতিহাস ব্যর্থ। এই ব্যর্থ ইতিহাসে শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদকে প্রকাশ করাও এক ব্যর্থ প্রয়াস। কেন তাকে হত্যা করা হলো, কেমন করে তাকে হত্যা করা হলো? সৌম্য দর্শন দেবতুল্য লোকটিকে পাক বর্বর পশুরা কি করে গুলি করলো? এ তো মানুষকে হত্যা করা নয়, মানবতাকে হত্যা করা হয়েছে। মার্চের অসহযোগ আন্দোলন শুরু হতেই অধ্যাপক শামসুদ্দিন আহমদ নতুন এক কার্যক্রমের অবতারণা করলেন। অসহযোগের ফলে অন্যান্যদের কাজ কমে গেলেও তার নতুন করে আরো কাজ বেড়ে গেল। সামনে কি ঘটতে যাচ্ছে তা তিনি যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেন। ছাত্রছাত্রী, সেবক সেবিকাদের ডেকে ফার্স্ট এইড স্কোয়াড গঠনে প্রবৃত্ত করলেন। প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে অনেক প্যাকেট তৈরি করে বিভিন্ন স্থানে মজুত করতে রাখলেন। তিনি যেন দেখতে পাচ্ছিলেন কয়েক গজ দূরে হানাদার বাহিনী তেড়ে আসছে, এসে আঘাত করবে, তক্ষুনি ফার্স্ট এইডের প্রয়োজন হবে। হ্যাঁ, সত্যি সত্যি নরপশুরা এসে বর্বরোচিত আক্রমণ করেছে, অসংখ্য লোককে হত্যা করেছে, অগণিত লোককে আহত করেছে। আর শল্যবিদ শামসুদ্দিন আহমদ তড়িৎ গতিতে চিকিৎসা শুরু করেছেন। কিন্তু মানুষ শামসুদ্দিনকে যখন হিংস্র দস্যুরা গুলি করেছে, গুলি করে ধরাশায়ী করেছে, হত্যা করেছে, তখন তাকে কেউ ফার্স্ট এইড দিতে আসেনি,
কেউ দাফন করতে আসেনি, কারণ তিনি ছিলেন শেষ মানুষ, তিনি ছিলেন শেষ সেবক, তিনি ছিলেন ইতিহাসের শেষ নায়ক। 1 এপ্রিল 1971 সাল। সূর্য সারা প্রকৃতিতে ছেয়ে রেখেছে, রক্তিম রশ্মি বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে। সিলেট শহর আবার শত্রু কবলিত। 25 মার্চের কাল রাতের পর হতেই স্বতঃস্ফূর্তভাবে বেঙ্গল রেজিমেন্ট, তখনকার ইপিআর, আনসার, মুজাহিদ, ইউওটিসি ক্যাডেট, জেসিসি ক্যাডেট, পুলিশ, ছাত্র ও যুবকরা সিলেটের বিভিন্ন এলাকায় মুক্তিবাহিনী গঠন করে শত্রুদের উপর মারাত্মক আঘাত হানে। কয়েকদিনের ভেতরেই সিলেট জেলার 300 মাইল সীমান্ত এলাকা থেকে সমস্ত পশ্চিম পাকিস্তানি সৈন্যকে হত্যা অথবা বিতাড়িত করে মার্চের মধ্যে সমস্ত হবিগঞ্জ মহকুমা, মৌলভীবাজার মহকুমা ও সুনামগঞ্জ মহকুমা মুক্তিবাহিনী কর্তৃক পূর্ণ কর্তৃত্ব নিয়ে আসে। 3 এপ্রিল মুক্তিপাগল বাঙালি বীরেরা সিলেট শহর দখল করে নেয়। হানাদার বাহিনী শালুটিকর বিমানবন্দর ও সংলগ্ন জঙ্গলে আশ্রয় গ্রহণ করে। তারপরে শুরু হয় বৃষ্টির মতো পাক বাহিনীর বিমান হানা। সারা শহরে ঝাঁকে ঝাঁকে গুলির ঝড়, শত শত আদম সন্তান রক্তাক্ত আহত হয়ে হাসপাতালের দ্বারস্থ হয়। মানব সেবার প্রতীক প্রখ্যাত শল্যবিদ অধ্যাপক শামসুদ্দিন শানিত ছুরি হাতে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে কাজে রত রয়েছেন। হাসপাতালে আলো নেই, পানি নেই, পথ্য নেই, তাতে কি শামসুদ্দিন সাহেব আছেন। এক হাতে অস্ত্র চালনা, অন্য হাতে অন্যান্য সব কাজ। 8 এপ্রিল থেকে আবার শুরু হলো তুমুল যুদ্ধ। পাক দস্যুরা স্থল ও বিমান বাহিনী নিয়ে সর্বশক্তি দিয়ে মুক্তিবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। সমস্ত শহর তখন জনশূন্য। প্রাণ বাঁচাবার আদিম আকাঙ্ক্ষায় শহরবাসী চলেছে গ্রামের আশ্রয়ে। আর দুর্গত শহরের সাক্ষী ডাক্তার শামসুদ্দিন এবং তার রোগী। ছাত্রদের প্রতি ডাক্তার শামসুদ্দিন বলেছিলেন, আমরা প্রবীণ, আহত বাঙালিদের সেবায় আমাদের থাকতে দাও। তোমরা নবীন যুবক, নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করো। এখানে থেকে বর্বর পশুদের শিকার হয়ে কোনো লাভ নেই। আর ডাক্তারদের প্রতি তিনি বলেছিলেন, কোথায় যাবেন আপনারা? আমরা ডাক্তার, রোগী ফেলে, আহত মানুষ ফেলে আমরা তো কোথাও যেতে পারি না। সেই রক্তস্নাত 9 এপ্রিল। ইতিহাস থমকে গেছে। আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে, জেনেভা কনভেনশনের নিয়ম অমান্য করে মারণাস্ত্র সহ কতগুলো পাক নরঘাতক সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে অভ্যন্তরে প্রবেশ করলো। 16 প্রকোষ্ঠে বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ব সম্পন্ন, গৌরবর্ণ সুদর্শন অধ্যাপক শামসুদ্দিন আহমেদ অবিশ্রান্ত কর্মরত। ঝড়ের বেগে প্রকোষ্ঠে ঢুকে সঙ্গে নচিয়ে কটি পশু সেনা ডাক্তার শামসুদ্দিন আহমদকে ছোঁয়া মেরে নিয়ে গেল। হাসপাতালে পূর্ব দক্ষিণ কোণে অশ্রুসিক্ত সবুজ ঘাসের শেষে দাঁড় করানো তাকে। তারপর, না, আমি সম্বিত হারিয়ে ফেলেছি। কি লিখবো, কেমন করে লিখবো, লিখে কি হবে, লাভ কি? পৃথিবীর মানুষ কি বিশ্বাস করবে আমাকে? অবিশ্বাস্য ঘটনা কি বিশ্বাস করা যায়? অন্যের বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে আমি লিখবো নাকি? আমি আমাকে তো অবিশ্বাস করতে পারি না। ভগবান যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, হাসপাতালের চিরাচরিত মানবিকতা, পবিত্রতাকে বিদীর্ণ করে গুলি করা হলো, গুলি করা হলো, গুলি করা হলো ঋষি শামসুদ্দিনকে, মানুষ শামসুদ্দিন আহমদকে। 69-এর গণ আন্দোলনে ডাক্তার শামসুদ্দিন বলেছিলেন, হে সভ্য জগৎ, গণ আন্দোলনকে দমন করতে গুলি করো না, তার বদলে ব্যবহার করো রাবারের বল বা বেগে চালিত পানি। 1-2 করে 3-3টি গুলি করা হলো তাকে। মৃত্যুহীন প্রাণ ক্ষণিকের ভেতরে শেষ হয়ে গেল। প্রাণ প্রিয় দরদি শিক্ষককে অনুসরণ করলো তার অস্ত্রোপচারক ডাক্তার শ্যামল কান্তি লালা, সহকারী সেবক মাহমুদুর রহমান, অ্যাম্বুলেন্স চালক কোরবান উল্লাহ। ক্ষান্ত হলো নর পশুদের সামরিক ক্ষুধা।
থ্যাংক ইউ রোহেনা। আজকে আমরা এই প্রসঙ্গে স্মরণ করতে হবে যে এই কলেজের তখনকার অধ্যক্ষ ছিলেন কর্নেল জিয়াউর রহমান। এই ঘটনার পরই জিয়াউর রহমান যেহেতু আর্মির লোক ছিলেন, তখন লোকাল কমান্ডারকে ফোন করেন যে এই নৃশংস হত্যাকাণ্ড করে তোমরা জেনেভা কনভেনশন ভঙ্গ করেছো এবং এটা কি করে তোমরা এই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে এটা করলে। তখন ওনার সাথে আর্গুমেন্ট হয় ওইখানে কমান্ডিং অফিসার যে ছিল তার সাথে। তারপরে দেখা গেল যে এক সপ্তাহের মধ্যে আবার ওনাকে হাউস অ্যারেস্ট করা হলো। হাউস অ্যারেস্ট করে ওনাকে আটকিয়ে রাখলো। তারপর তারা ক্লিয়ারেন্স দিয়ে ওনাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে এই রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পিছনে ওখানে ইন্টারোগেশন করে কয়েকদিন রেখে ওনার গায়ের থেকে ব্লাড নিয়ে অন্যান্য জায়গাতে পাকিস্তান সেনাবাহিনী যারা যুদ্ধ করতেছে মুক্তিবাহিনীর সাথে তাদের জন্য ব্লাড কালেকশন করতো এখান থেকে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্লাড নিয়ে মানুষকে নিয়ে পিছনে মেরে ফেলতো। এইভাবে শত শত লোককে হত্যা করা হয়েছে, যেটা আমরা একটা শহীদ মেমোরিয়াল গার্ডেন করেছি। অপূর্ব এবং বাকি এখানে অনেকেই ইনভলভ ছিলেন, আমরা সবাই মিলে করেছি এটা। তো আমরা এই শহীদ যে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তাকেও শ্রদ্ধা করে আজকে স্মরণ করব। তো আমি নেক্সট বলবো আমাদের প্রফেসর মিহিরকে একটু এসে উনি ওনার তথ্য উপাত্ত থেকে আমাদের কাছে শেয়ার করেন। ওকে, ধন্যবাদ কর্নেল সালাম স্যার। আজকের এই যে শহীদ ডক্টর শামসুদ্দিন, ডক্টর শ্যামল কান্তি লালা সহ অন্যান্য যারা চিকিৎসক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আজকে ডক্টর শামসুদ্দিন আহমদের এই তাদের সকলেরই মৃত্যুদিনে কি দিন মৃত্যুবার্ষিকী তাদের স্মরণ করা হচ্ছে। আলোচনা সভার মাননীয় সভাপতি, উপস্থিত বিশিষ্টজন, মঞ্চে উপবিষ্ট এখানে সুধীবৃন্দ, আপনাদের সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলি। প্রথমত সালাম স্যারের ইন্ট্রোডাকশন আর পরে রুহেনা দীপু ম্যাডামের যে উপস্থাপনা, এটা থেকেই অনেক কিছু আপনারা জেনেছেন। আমি আজকের এই আলোচনা সভা উপলক্ষে আমি একটি প্রবন্ধ, একটি পেপার তৈরি করেছিলাম। সেখানেও এই বিষয়গুলো আছে, সেগুলোকে যতগুলো তারা বলেছেন আমি আর সেগুলোতে আর যাব না। আমি 2টো প্রবন্ধ গত 2-3 দিনে তৈরি করেছি। একটার শিরোনাম হলো স্মরণে সিলেট মেডিকেল কলেজের শহীদ চিকিৎসকগণ, মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও এক বেদনাদায়ক অধ্যায়। সেখানে ডাক্তার শামসুদ্দিন আহমদ, ডাক্তার শ্যামল কান্তি লালা সহ এখানে যারা ছিলেন, ড্রাইভার ডাক্তার কুরবান আলী, আরো চিকিৎসক বৃন্দ, নার্স এবং ওয়ার্ড বয়, বিভিন্ন স্টাফ যারা ছিলেন, ইনাদের কথা বলছে। এবং মেডিকেল কলেজের যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর জিয়াউর রহমান, উনার সম্বন্ধে উনি কিন্তু এই যে ঘটনা যেটা 71-এর, এখানের কিন্তু মূল একটা মানে নায়ক শহীদ ডাক্তার শামসুদ্দিন। এবং যদি সেকেন্ড লিড রোল আমরা চিন্তা করি, সব জায়গায় একটা সেকেন্ড লিড রোল থাকে বা ইয়ে থাকে, তাইলে কিন্তু ডাক্তার জিয়াউর রহমান। এখানে যেখানেই কিন্তু শামসুদ্দিন সাহেব আছেন, সেখানেই ডাক্তার শ্যামল কান্তি লালার নাম চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। এবং সাথে সাথেই কিন্তু প্যারালাল আরেকটা নাম একই সাথে ডাক্তার জিয়াউর রহমান। এবং এই যে মেডিকেল কলেজের যে হত্যাকাণ্ড, এখানে কিন্তু ডাক্তার শামসুদ্দিন আহমদ একটা বিরাট একটা বিষয় অধ্যায়, সেই অধ্যায়ের একটা অংশ ডাক্তার জিয়াউর রহমান। আমি ওনার সম্বন্ধেও এই প্রবন্ধে আমি আলোচনা করেছি। এবং এটা ডাক্তার জিয়াউর রহমান নিজেও ডাক্তার জিয়াউর রহমান এবং ডাক্তার জিয়াউর রহমান পার্ট অফ ডাক্তার শামসুদ্দিন আহমদ এপিসোড যেটা সেখানে ঘটে গিয়েছিল, সেই বিষয়টার দিকে আমি নজর রেখেছি। এটা একটা। আর আরেকটা ডাক্তার শামসুদ্দিন আহমদ সম্বন্ধে, ডাক্তার শামসুদ্দিন আহমদ উনার কয়েকটা কবি, আমি আর ডিটেল পড়তে যাব না, ঠিক আপনারা এখানে শেয়ার করতে চাই। তো রিসার্চে একটা বিষয় থাকে যে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। আজকে যেটা শুনলাম সালাম স্যারের বাচনিক বা ম্যাডাম যে উপস্থাপনা করলেন, এই শুনেও কিন্তু অনেক জিনিস জানা গেল।
পরবর্তীতে এই প্রবন্ধকে আমি পরিবর্তন করতে গেলে এইটা কাজে লাগবে। আচ্ছা, এখন ডাক্তার শামসুদ্দিন আহমদ সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনেছেন, আজকেই জেনেছেন, আর এমনিতেও কিছু জানেন। সবচেয়ে বড় ব্যাপার হলো উনি যে একটু মানসিক ভাবে কত দৃঢ় ছিলেন, সেটা হলো পাকিস্তান আর্মি তাকে যখন জিজ্ঞেস করে তোমার ছেলে কি মুক্তিযুদ্ধে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, আমার ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, একদম বুক উঁচু করে বলেছেন, এবং এরপরে তাকে দরদশ করে মনে করেন তাকে মেরে ফেললেন। এই যে বিষয়টা, সেটা তিনি কতটুকু ডেডিকেটেড ছিলেন সেটা জানা যায়। এবং আরেকটা, তৎকালীন একটা ওয়ার্ড বয় আরো একজন ওই সেনা কর্মকর্তাদের পায়ে ধরেছে ওই ডাক্তার শামসুদ্দিন স্যারকে ছেড়ে দেওয়ার জন্য। তৎকালীন সময়ের যে কর্মকর্তা কর্মচারী সম্পর্ক যেটা ছিল, যে এদেরকে গার্জিয়ান মনে করা হতো, আজকের দিনে এই কর্পোরেট যুগে এই ধরনের কর্মচারী কতজন আছে মনে করেন, হয়তো পিছনের দরজা দিকে পালিয়ে যেতে পারে মনে করেন কর্মচারী বসকে রেখে। এই যুগ আসছে। তো আমি যেটা বলছি যে প্রথমে এই প্রবন্ধটা আমার কাছে কপি বেশি নাই, আমি আসার সময় একটু কম্পিউটারে ঝামেলা করছে, ফন্ট ভেঙে গেছিল, পরে কোন মতে ইয়ে করে কয়েকটা কপি নিয়ে আসছি, আমি দিয়ে দেবো। এখানে যারা আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ না এমনিতে সফট ফাইল আছে, যারা নিতে চান দিয়ে দেবো, অথবা ফটোকপি করে আপনারা নিতে পারবেন। আচ্ছা, উনার বিবরণ আছে। আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা এই ডাক্তার শামসুদ্দিন আহমদ সাহেবকে কিভাবে চিরস্থায়ী ভাবে আমরা সম্মান দিতে পারি এবং অবাঙালি সারস্বত সমাজে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা তার কথা পৌঁছে দিতে পারি, সেখানে বাংলা ভাষায় রচনা কিন্তু কোনো কাজের নয়। তো আমি একটা জিনিস বলবো যে এখানে উনার সম্বন্ধে একটা স্মারক সংখ্যা বের করা যেতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সম্পাদক অপূর্ব শর্মা আছেন, উনাকে কিডনি ফাউন্ডেশন বা এরকম দায়িত্ব দিতে পারেন এবং একটা স্মারক সংখ্যা হতে পারে। স্মারক সংখ্যায় কিন্তু ডাক্তার শামসুদ্দিন সাহেব সম্বন্ধে যেসব আর্টিকেল থাকতে হবে তা নয়। আমি একটা স্মারক সংকলনের বা সংবর্ধনা গ্রন্থের একটা ধরন বলি। কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সম্বন্ধে একটা সংবর্ধনা গ্রন্থ বেরিয়েছে। উনার সম্বন্ধে মাত্র একটা লিখা, আর বাকি সব শিক্ষা বিষয়ক লিখা। ওইখানে কিন্তু ওই প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী নেই, বাট উনাকে সেন্টার করে, এইটাই উনার প্রতি সম্মান। বইয়ের নাম আবার প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এই যে ফেলিসিটেশন ভলিউম, এটা কিন্তু ওনার সম্বন্ধে একটা আছে। তো এখানে আমরা যদি মনে করেন 50, 60, 70টা আমরা প্রবন্ধ নিতে পারি, আর ওনার সম্বন্ধে 2, 4টা, 5টা থাকতে পারে, আর বাদ বাকি সিলেটের মুক্তিযুদ্ধ সম্বন্ধে, বৌদ্ধভূমি সম্বন্ধে, অন্য জায়গার সম্বন্ধে আমাদের যদি আর্টিকেল থাকে, সেটা উনি একটা সংকলন হইলে পরে এর পরের দায়িত্ব যদি আমাকে দেন, আমি সেই বিষয়গুলো ট্রান্সলেশন করে দেব। আমি রিসেন্টলি অনেকগুলো ট্রান্সলেশন করেছি। একটা সম্বর্ধনা গ্রন্থ, আমি 67টা আর্টিকেলের একটা সম্বর্ধনা গ্রন্থ কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে। তাইলে অবাঙালি সারস্বত সমাজে কিন্তু উনার কথা পৌঁছে যাবে, পৃথিবী জানবে যে এই আমাদের মুক্তিযুদ্ধে এইসব ব্যক্তিত্বদের কি অবদান ছিল। নতুন প্রজন্মের জন্য একটা কথা বলি যে আমাদের কিছু কিছু বিষয় অনলাইন সোর্সেও আছে, পত্রপত্রিকায় কিছু কিছু প্রকাশিত হয়। নতুন প্রজন্ম বিশেষ করে সিনিয়ররা জানেন, বিশেষ করে ডাক্তাররা তো জানেনি, আর সিনিয়ররা জানেন, আর নতুন প্রজন্মের অনেকে জানেন না যে আগে যে এখন যে ডাক্তার শামসুদ্দিন হাসপাতাল, যেটা সদর হাসপাতাল, যেটা এটা কিন্তু আগে মেডিকেল কলেজ হাসপাতাল ছিল, এটা জানা আছে। এইটা যখন কাজল সাথে যখন মানে সিলেট মেডিকেল কলেজ, বর্তমানে উসমানী মেডিকেল কলেজ যেটা, সেখানে চলে গেল, তখন এটা পরিত্যক্ত হয়ে গেল এবং এইটা এইরকম ছিল কয়েক বছর। তো সেখানে কিছু ডাক্তার ওই উসমানী মেডিকেল কলেজ মানে সিলেট মেডিকেল কলেজের কিছু ডাক্তার এখানে এক ধরনের ইরেগুলেটেড ডরমিটরি হিসাবেও কিছু ব্যবহৃত হয়েছে। পরে 80 সালের আশাপাশি সময়ে খন্দকার মালেক সাহেব সিলেট 1 সংসদীয় আসনের যিনি সাংসদ ছিলেন, তার উদ্যোগে, বিশেষ করে আমি যদি বলি তার উদ্যোগে এইটাকে সংস্কার করে সদর হাসপাতাল নাম দেওয়া হলো এবং পরবর্তীতে শামসুদ্দিন সাহেবের নামে এটাকে নামকরণ করা হয়। জেনারেলি একটা প্রসেস আছে,
সেটা হলো নতুন প্রজন্ম যারা তাদের জন্য, যে যেখানে মেডিকেল কলেজ নেই সেখানে সিভিল হসপিটাল ইজ দি কেয়ারটেকিং, মানে মেডিকেল একটা ইয়ের ইনস্টিটিউশন সিভিল হসপিটাল। আমাদের এখানে যেহেতু মেডিকেল কলেজ আছে, এই সিভিল হসপিটাল জানায় তাকে সিভিল সার্জনের আন্ডারে থাকে। ডিস্ট্রিক্টের কিন্তু মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার সিভিল সার্জন, উনার আন্ডারে থাকে। বাট আমাদের যে সদর হাসপাতাল যেটা ডক্টর শামসুদ্দিন আহমেদ হাসপাতাল যেটা, এটা কিন্তু উসমানী মেডিকেল কলেজের পরিচালকের আন্ডারে, এটা কিন্তু সিভিল সার্জনের আন্ডারে না। এরকম আরেকটা হাসপাতাল আছে, এটা হলো সংক্রামক ব্যাধি হাসপাতাল। এই দুইটা সিলেট মেডিকেল কলেজের পরিচালকের আন্ডারে, উনিও কিন্তু এটার পরিচালক। আর উনার প্রতিনিধি হিসাবে ওই যে ব্রিটিশ যেভাবে গভর্নর জেনারেল থাকেন, সেইভাবে উনার এখানে আরএমও আছেন, রেসিডেন্ট মেডিকেল অফিসার। উনি সেকেন্ড ইন কমান্ডও বলা যেতে পারে। উনার ওখানে ডে টু ডে মনে করেন ওইখানে উনার একজন রিপ্রেজেন্টেটিভ কেয়ারটেকার অফিসার, এখানেও তিনিও এক্সিকিউটিভ, বাট আন্ডার দি সার্ভিলেন্স অর কেয়ার অফ উসমানী মেডিকেল কলেজ। তো এই বিষয়গুলা একটা বিষয়। আর আরো বিষয় হচ্ছে গিয়ে যে কিডনি ফাউন্ডেশন যে আজকে যে আয়োজন করলেন, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাধারণ জনগণের তরফ থেকে, যে এই আজকের এই যে দেশ এই যে স্বাধীন হলো, এর পিছনে মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছেন, শুধু স্বাধীনতার সময় না, শুধু স্বাধীনতার সময় না, পরবর্তীতেও এই দেশের চিকিৎসা এই কিডনি ফাউন্ডেশনই মনে করেন আসছেন, এগিয়ে আসছেন। হ্যাঁ, ডাক্তাররা এগিয়ে আসছেন, মুক্তিযোদ্ধারা এগিয়ে আসছেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে শিল্পপতিরা চিকিৎসায় এগিয়ে আসছেন, টাটা ক্যান্সার ইনস্টিটিউট, বিড়লা, তারপরে এই ধরনের যেগুলাতে আসছে, আমাদের দেশে শিল্পপতিরা কিন্তু সেইভাবে আসেন নাই। আমাদের দেশে আসছেন মুক্তিযোদ্ধারা। যেমন এটা একটা ভলান্টারি একটা এখানে ফ্রি ট্রিটমেন্ট, কিন্তু আমাদের দেশেও আছে, শিল্পপতিরা করেছেন। স্কোয়ার আছে, আরো এরকম আছে। স্কোয়ারে আমি কি করতে পারি, আমার লাইফ টাইম সেভিংস দিয়ে আমি স্কোয়ারে খুব বেশি হলে 10 দিনের চিকিৎসা নিতে পারবো বা 15 দিনের চিকিৎসা নিতে পারবো। আর আমি যদি এই দেশের রাজনীতিতে যাই, লাইফ টাইম সেভিংস দিয়ে আমি শুধু পোস্টার চাপাতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। এমন এক দেশে মুক্তিযোদ্ধারাই আমাদেরকে কিন্তু এখন পথ দেখাচ্ছেন। তো এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি আবারও এই স্মারক সংখ্যা ইয়ে করি। আর এখানে সিলেটে অনেকগুলো ভালো কাজ হয়েছে, বদ্ধভূমি, সেখানে আমরা জানি, সেখানে সালাম স্যার ছিলেন, ডাক্তার সাদেক স্যার ছিলেন, সেখানে আরো অন্যরা ছিলেন, অপূর্ব শর্মা, তিনি গবেষণার কাজ করেছেন। এখানে প্রথমে বোধহয় ৬৭ জন, এরপরে আরো 9 জন, এরকম যারা সন্ধান করে তাদেরকে একটা চিরস্থায়ী, তাদের একটা প্রতীকী একটা মানে একটা জায়গা দান করা হয়েছে, যে এবং এখানে আমরা তাদেরকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধকে সেন্টার করতে পারি। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। আমি ওই ডাক্তার শামসুদ্দিন আহমেদ, ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শ্যামলকান্তি লালা এবং যারা স্টাফ ছিলেন, অন্যান্য যারা ছিলেন, তাদের সকলের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি এই এখানে আমি শেষ করি। আর থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন অপূর্ব শর্মা সংক্ষিপ্ত ভাবে আমাদের কিছু বলবে ডক্টর লালা এবং প্রফেসর শামসুদ্দিন সম্বন্ধে। ধন্যবাদ সালাম ভাইকে। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো, কারণ হচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমি প্রথমে যেহেতু সালাম ভাই বলেছেন যে শ্যামলকান্তি লালাকে নিয়ে, আমি তার সম্পর্কে 4 লাইন বলি। শ্যামলকান্তি লালার জন্ম 28 জানুয়ারি 1948, পৈতৃক স্থায়ী ঠিকানা হচ্ছে তার আকালিয়া, খরণদ্বীপ, পটিয়া, চট্টগ্রাম। বাবা সুধাংশু বিমল লালা একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন। 1962 সালে মেট্রিক এবং 1964 সালে আইএ পাশ করে সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন লালা। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। 1970 সালের জুনে এমবিবিএস পাশ করে হাসপাতালে হাউস সার্জন হিসেবে যোগ দেন। তখন মেধানুসারে দুজন হাসপাতালে হাউস সার্জন হিসেবে কাজ করার সুযোগ পেতেন। এখনকার মতো ইন্টার্নশিপ বাধ্যতামূলক ছিল না তখন। শ্যামলকান্তি লালা ছিলেন অবিবাহিত, শান্ত ও সৌম্য। লালার মুখে সবসময় হাসি লেগে থাকতো। মানবতার সেবায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ছাত্রীনিবাস তার নামে করা হয়েছে। এছাড়া কলেজের হাসপাতাল চত্বরে স্মৃতিফলক রয়েছে তার নামে। শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ খুবই স্নেহ করতেন তাকে। জীবনের শেষ মুহূর্তে শিক্ষকের প্রতি তিনি যে শ্রদ্ধা দেখিয়েছেন তা অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল। আচ্ছা, আসলে আমরা একটা বিষয়ের সাথে কিন্তু অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ বা মুক্তি সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম একটা প্ল্যাটফর্ম ছিল হচ্ছে 69-এর গণ আন্দোলন। এই গণ আন্দোলনে আমরা জানি একজন চিকিৎসক শামসুজ্জোহা কে হত্যা করা হয়েছিল। তিনি রাজশাহীতে কর্মরত ডাক্তার ছিলেন। তো ডাক্তার না, শিক্ষক ছিলেন। তো এই শিক্ষককে যে হত্যা করা হলো, তখন কিন্তু আমাদের এই শামসুদ্দিন আহমেদ রাজশাহীতে কর্মরত ছিলেন সিভিল সার্জন হিসেবে। তাকে বলা হলো যে তিনি যেন এই যে হত্যাকাণ্ড এর মিথ্যা রিপোর্ট তৈরি করে দেন, তাদের গুলিতে যে তিনি মারা গেছেন এটা যেন উল্লেখ না করা হয়। কিন্তু শামসুদ্দিন আহমেদ তাদের কথা রাখেননি এবং তাদের সাথে আর্গুমেন্টে গিয়ে বললেন এটা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ দেখেন, এই আমাদের মুক্তিযুদ্ধের মানে 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল কিন্তু এটি। তো তিনি কিন্তু সেখানে তার যে দায়িত্ব সেটি কিন্তু পালন করেছেন। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার কারণে কিন্তু মুক্তি সংগ্রাম বা 69-এর যে গণ অভ্যুত্থান সেটা কিন্তু বেগবান হয়েছিল। দেখেন, পরবর্তীতে যখন তিনি চলে এলেন সিলেটে, হ্যাঁ, দায়িত্ব পালন করতে, সালাম ভাই বলেছেন বিস্তারিত, আমি শুধু লিঙ্কটা করে দিতে চাই যে তিনি একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করলেন। যেহেতু মুক্তি সংগ্রাম বেগবান হচ্ছে, রক্ত লাগবে, তাহলে রক্ত দিতে গেলে কি করতে হবে? ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। এবং অনেককে সাথে নিয়ে তিনি ব্লাড ব্যাংক গড়ে তুলেছিলেন। এই ব্লাড ব্যাংক কিন্তু কাজে লেগেছে। তার মানে 9 এপ্রিলের আগে পর্যন্ত আমার পর্যালোচনা বা আমার অনুসন্ধান অনুযায়ী আমরা দেখেছি যে 2 শতাধিক মানুষকে কিন্তু তারা চিকিৎসা দিয়েছিলেন, মানে আর্মির হাতে মানে গুলিবিদ্ধ আহত ওই হাসপাতালে তিনি চিকিৎসা দিয়েছিলেন 2 শতাধিক হতে পারে। তো যেটা বলছিলাম, এই যে তার দেশের প্রতি তার যে বা মানবতার মানুষের কল্যাণে তার যে আত্মনিয়োগ, যখন এই সালাম ভাই বললেন এই মঈন, ক্যাপ্টেন মঈনের কথা, ক্যাপ্টেন মঈনকে যখন চিকিৎসা সেবা তিনি দিলেন, দেওয়ার পর যখন সুস্থ করে তুললেন, হ্যাঁ, তখন আমি একটু কোট করি, মানে কোট থেকে পড়ি, ভালো লাগবে আপনাদের। ডাক্তার শামসুদ্দিন আহমদ প্রাণান্ত চেষ্টা করেও ক্যাপ্টেন মাহবুবকে বাঁচাতে পারেননি, তবে লেফটেন্যান্ট ডাক্তার মঈন তার সফল অপারেশনে প্রাণ ফিরে পান। এরপর নিজ তত্ত্বাবধানে একজন কর্মচারী দিয়ে তাকে সিলেটের বাইরে পাঠিয়ে দেন। তার কাছ থেকে বিদায়ের প্রাক্কালে ডাক্তার মঈন তাকে সিলেট ছাড়ার অনুরোধ করে বলেছিলেন, মিলিটারি ডাক্তার হওয়ার পরেও তারা আমাকে গুলি করেছে, তারা আপনাকে ছাড়বে না। মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বলেন, ডাক্তার শামসুদ্দিন শান্ত হবে ডাক্তার মঈনকে বলেছিলেন, হাসপাতালে ভর্তি আহত মানুষকে ছেড়ে তার কোনো ক্রমেই কোথাও যাওয়া সম্ভব নয়। যে কোনো যুদ্ধ বা বিপর্যয়ে নিজের জীবন বাঁচানোর জন্য হাসপাতাল ত্যাগ করা চিকিৎসকের দায়বদ্ধতা ও শপথের বিরুদ্ধাচারণ। বাঙালির এই মহা বিপদে তিনি তাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপদেশ দেন। চিন্তা করেন, যিনি আর্মির ডাক্তার ছিলেন তাকে কিন্তু তারা গুলি করেছে, হ্যাঁ, মৃতভাবেই কিন্তু ফেলে গেছিল তাদের 2 জনকে। তিনি যখন তাকে বাঁচানোর পর তিনি বলছেন যে এটা হতে পারে যে কোন সময়, ওই দিনই 9 এপ্রিলের সকাল বেলায় কিন্তু তাকে তিনি নিরাপদে চলে যেতে সাহায্য করছেন। কিন্তু মঈন বলছেন যে স্যার আপনিও চলেন, নিরাপদে চলে যান। তিনি বলছেন যে এটা আমার পক্ষে সম্ভব না, আমাকে থাকতে হবে মানবতার কল্যাণে। কিন্তু কি হলো, তারা কিন্তু জেনেভা কনভেনশনের যে কথাটি বলা হলো তারা কিন্তু সেটা মানেনি, তারা কিন্তু তাকে হত্যা করেছে। তখন দেখেন, এই যেটা মীর স্যার বলেছিলেন যে কতটা ছাত্ররা কতটা শিক্ষকের প্রতি হন, কি বলে যে নিবেদিত হন বা শ্রদ্ধা করেন, তার কিন্তু একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা ডক্টর শ্যামলকান্তি লালার কাছ থেকে পাই। তার এই লাইনগুলো অনেকেই জানেন। ডক্টর শ্যামলকান্তি লালা এ সময় যখন তাকে গুলি করতে লাইন দাঁড় করানো হলো, তখন কিন্তু লালা চিৎকার দিয়ে বলেছিলেন, প্লিজ ডোন্ট হার্ট হিম, হি ইজ মাই প্রফেসর, শুট মি ফার্স্ট বাট লেট হিম গো। কিন্তু তার কথা তারা শুনেনি। আমরা জানি যে সেদিন 11 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।
এবং আমরা 5 জনের নাম আমরা অনুসন্ধানে বের করতে পেরেছি বা ওখানে নাম আছে। আমি আরেকজনের নাম সম্প্রতি পেয়েছি, চেক করছি, আশা করি তিনি বিয়ানীবাজারের বাসিন্দা ছিলেন, আশা করি আরেকটি নাম আমরা পাবো। আর অনুসন্ধানে দেখা গেছে না 11 জন না, আরেকটু বেশি, 17 থেকে 18 জন মানুষ সেদিন ওই ইয়েতে প্রাণ হারিয়েছিলেন হাসপাতাল চত্বরে। কেন তারা এটাকে গেল? তারা পরিকল্পিত অনেক গিয়েছিল। কারণ হচ্ছে আমরা ইয়ের বইয়ে মেজর মুতাল্লিব একটি বই লিখেছেন উত্তর পূর্ব রণাঙ্গনে, সে বইয়ে কিন্তু তারা একটি তালিকা তিনি দিয়েছেন। তালিকাতে কিন্তু কর্নেল জিয়াউর রহমান ডাক্তার তার নাম ছিল, তারপরে শামসুদ্দিন আহমেদের নাম ছিল, যে 70 জনের একটি তালিকা এখানে আছে, যে তালিকাটি একজন সিপাহী উদ্ধার করে দিয়েছিলেন সংশ্লিষ্ট একজনকে, মুক্তি যোদ্ধাকে, যে তার টিক্কাটি তিনি পরবর্তীতে বইয়ে সন্নিবেশিত করেন, যে অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই তারা কিন্তু তালিকা করেছিল যে সিলেট শহরে বা সিলেট জেলার কাদেরকে হত্যা করবে। তো যাই হোক, এই যে তার যে প্রাণ উৎসর্গ, মানবতার কল্যাণে তিনি নিবেদিত ছিলেন এবং তিনি প্রাণ উৎসর্গ করে মানবতার কল্যাণে তার যে আত্মোৎসর্গ সেটি কিন্তু তিনি ইয়ে করে গেছেন, যে তার জীবনকে উৎসর্গ করে তিনি প্রমাণ করেছেন মানবতার কল্যাণেই ডাক্তাররা নিবেদিত থাকেন। আর দুটি কথা বলে আমি শেষ করব। একটি হচ্ছে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নটি কিন্তু আজকে বাস্তবায়ন কারা করছেন? তার ছেলে ডাক্তার জিয়াউদ্দিন আহমদ আমরা জানি, এবং আব্দুল সালাম বীর প্রতীক। দেখেন, তারা কিন্তু তার নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা যুদ্ধে গিয়েছিলেন। তারা কিন্তু তাদের যে যুদ্ধ, যে দেশ গঠনের যুদ্ধ, তারপর মুক্তির যে সংগ্রাম, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে আজকে দেখেন আমরা এই যে হাসপাতালে দাঁড়িয়ে আছি, এই হাসপাতালটা কিন্তু তাদের দুই বন্ধুর স্বপ্নের ফসল। তাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। দেখেন, এই যে শামসুদ্দিন আহমেদের যে মাজারটি আমরা পেয়েছি, এটি কিন্তু মূলত কর্নেল আব্দুল সালাম বীর প্রতীকের ঐকান্তিকতায় তিনি এই যে বিগত বিএনপি সরকারের আমলে অর্ডার পাস করিয়ে দিয়ে ওইটি ইনস্টেট করিয়ে নিয়েছেন, যার ফলে আজকে আমরা শহীদ বুদ্ধিজীবীদের খবর পেয়েছি। দেখেন, এই যে আমরা স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান, সালাম ভাই এবং জিয়া ভাই আমি সাথে ছিলাম, বা আমরা অনেকেই সাথে ছিলাম, আমরা কি করেছি, এটা মূলত কিন্তু আমাদের কমান্ডার ছিলেন এই আব্দুল সালাম বীর প্রতীক। আমরা দেখিয়ে দিয়েছি সারা বাংলাদেশের মধ্যে যে কিভাবে শহীদদের সম্মান করতে হয়। এখানে 71 জন শহীদের নাম কিন্তু সন্নিবেশিত আছে, জিয়াউর রহমান থেকে শুরু করে এখানে যাদেরকে মডেল স্কুলে এনে তাদেরকে হত্যা করেছিল। তার মানে কি দাঁড়ালো? তার যে স্বপ্ন, এই যে তারা যে বাস্তবায়ন করছেন, আগামীতে আমরা কিন্তু ভুলে যাই, আমাদের কিন্তু ব্যাধি হচ্ছে ভুলে যাওয়ার, আমরা যেন তাদেরকে ভুলে না যাই, এবং যারা দেশের তরে কাজ করে যাচ্ছেন তাদেরকে যেন আমরা স্মরণ রাখি। এবং সালাম ভাই বলেছেন যে এই কিডনি হাসপাতাল যেন প্রতি বছর এই দিন থেকে স্মরণ করে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য, এবং সেলুট আব্দুল সালাম বীর প্রতীককে। ওয়ান্ডারফুল অপূর্ব শর্মা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর। আমি এখন বলবো যে আমাদের কাজী মুশফিক এখানে বসে বলো। আসসালামু আলাইকুম। আমি খুব লম্বা করব না, ছোট দুটো ঘটনা বলবো। একটা ঘটনা 26 মার্চ সকালবেলা 6:30 থেকে 7টা। আমি তখন ময়ূরভঞ্জ যেটা বলে ওখানে থাকি, ওখানে আমার বাসা ছিল। তো বাসা থেকে বের হয়েছি, গোলাগুলির শব্দ হচ্ছে। আগে সালাম যেটা বলেছে যে কিছু চানমারি টাইপের প্র্যাকটিস হচ্ছে এখানে ওখানে গোলাগুলির, আমার ধারণা ছিল এগুলোই কিছু হচ্ছে, পিছনের দিকে বাগান এবং পাহাড় টিলা ওইখানে। কিন্তু বের হয়ে যখন এসছে, কালভার্ট ছিল আমার বাসার একটু পরেই, কালভার্টের নিচে একটা লাশ পড়ে আছে। লাশটা হচ্ছে আমারই প্রতিবেশী আব্দুল মান্নান বলে এক ভদ্রলোক, যিনি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান তখনকার দিনে ছিল, সেখানে চাকরি করতেন। একটা মেস ছিল, ওই মেসে থাকতেন। এই মেসটার মালিক ছিলেন শামসুদ্দিন সাহেব বলে এক উকিল সাহেব। তো ওনাকে দেখে ন্যাচারাল ইনস্টিংক্টে আমি নালাতে নেমে গেছি, ড্রেনে নেমে একা একাই উনাকে টেনে উঠিয়েছি, দেখে ওনার বুকে গুলি লেগেছে। ভদ্রলোক হয়তো নামাজ থেকে আসছিলেন বা গেছেন। আমি উনাকে, আপনারা চিনবেন শফি সামি চৌধুরী, ওনার বাসা ছিল আমার পাশের বাসা। আসলে আমরা ওই বাসারও মালিক ছিলাম, উনি ভাড়া থাকতেন, ওনার চাচা, বড় চাচা। তো ওই শফি চৌধুরীর বড় চাচার বাসা, যেহেতু উনি উকিল ছিলেন, ওনার সামনে বাড়িতে ওপেন থাকতো, ড্রয়িং রুমটা, মক্কেলরা থাকতো।
আমি ওই লাশটাকে টেনে টেনে ওখানে নিয়ে এসেছি। লাশ না, তখন উনি জীবিত জীবিত আছেন। তারপরে কি করব, আমরাও তখন স্টুডেন্ট, আমি তখন মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ারে যাবো। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখি গোলাগুলির হচ্ছে, পাদ্রি বাংলা যেটা বলা হয়, আগে যেটা ছিল নরওয়েজিয়ান মিশন ছিল যেটা, ওখান থেকে গুলি আসতেছে। ডালা দিয়ে হেঁটে হেঁটে আমি আসছি কর্নেল জিয়ার বাংলাতে। প্রসঙ্গটা এখানেই ইম্পর্টেন্ট। কর্নেল জিয়ার বাংলাতে এসেছি, এসে আমি যখন আসছি দেখি উনি বারান্দায় পায়চারি করছে। আমাকে দেখে ভালো পরিচয় ছিল, স্নেহভাজন ছিলাম। বলছে যে তুমি এখানে কেন এই সময়? আমি বলছি, স্যার এরকম এরকম ব্যাপার, একজন লোক ইনজিওর্ড, আমার অ্যাম্বুলেন্স চাই। এখন তো টেলিফোন নাই, তখন এরকম টেলিফোনের কোনো কিছু ছিল না, আমার নিজের বাড়িতেও টেলিফোন ছিল না। বলে আমার তো টেলিফোন কেটে চলে গেছে, রাত্রে থেকে টেলিফোন নেই। মানে 25শে মার্চ রাত শেষ রাত থেকে মধ্যরাতে থেকে টেলিফোন কাট করা হয়েছে। কি করা যায়? আমরা তখন মাদ্রাসার মাঠের যে সামনে যে নালাটা আছে, নালার ভিতর দিয়ে এসে, এখনকার যেটা শামসুদ্দিন হসপিটাল, তখন সিলেট মেডিকেল কলেজ হসপিটাল ছিল, সেখানে এসেছি। এই পূর্বানালীকে পেয়েছি, অ্যাম্বুলেন্স ড্রাইভার পূর্বানালী। এই ইতিহাস কিন্তু অনেকেই জানেন না। এই পূর্বানালীকে পেয়েছি। আমি বলছি, পূর্বানালী আমাদের অ্যাম্বুলেন্স দরকার। বলে স্যার পারমিশন লাগবে। আমার যে পারমিশন লাগুক, যাই লাগুক, তুমি অ্যাম্বুলেন্স নিয়ে আমার বাসায় আসো, এখানে বাসা। এন্ড হি ডিড। আমি আবার ওই গাড়িতেই বসেই এসছি, লাশ উঠে হয়েছে, ডেড বডি। লোকটা বাঁচে নাই। প্রবাবলি উনি প্রথম শহীদও হতে পারেন সিলেটের, সিভিলিয়ান শহীদ। কিন্তু এটা যেহেতু ওনার সাথে আর যোগাযোগের কোনো উপায় ছিল না, আমারও ছিল না, আমরাও পালিয়ে গেছি, করেছি, এটা কোনোদিন হয় নাই। জিয়া রহমান স্যারকে তখন বলেছি, স্যার আপনি এখানে কেন? তো টেলিফোন হয়ে গেছে, তো তোমরা যাও, তোমরা কিছু করো দেশের জন্য, আমি যাব, কিছুদিন অপেক্ষা করি। তো আবার আমি বলছি, স্যার আপনি যে অপেক্ষা করবেন, টেলিফোন কেটে দিয়েছে, বিপদ হতে পারে, আপনাদের জন্য তো বেশি বিপদ হবে। বলে ভাই আমি যাব, চিন্তা করো না। উনি কথায় কথায় বলতেন আমি ঢাকায় পড়লাম, বিক্রমপুরের ছেলে। কেন বলতেন এই কথাটা আমি জানি না এখনো। এটা সাহস প্রকাশ করার জন্য অনেক সময় এই কথাটা বলতেন উনি। কথায় কথায় কোনো কিছু হলেই, ছাত্রদের সাথে অনেক সময় অনেক কিছু হয়, তো তখন বলতেন আমি বিক্রমপুরে পড়ে ভয় পাই না। তো বলে আমার তো চাটা এগুলো লাগবে, ভোজন রসিক ছিলেন, চাটা লাগবে, আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না, দেখি কি হয় তারপরে যাবো, তোমরা থাকো। এই একটা ঘটনা। আর একটা ঘটনা হলো, আমি শ্রদ্ধা শামসুদ্দিন স্যার সম্বন্ধে বলবো, উনি আমাদের প্রফেসর ছিলেন ডাইরেক্ট। 21শে মার্চ যখন মিটিংটা হয়, যে মিটিংটাতে উনি যেটা পড়েছেন এখানে মেনশন করা আছে, একটা মিটিং হয়, মিটিংটা যে চত্বরে হয় এর সামনে, সেখানে আমিও ছিলাম। আমাদের আরেক বন্ধু হার্ট ফাউন্ডেশনে কাজ করে, আমিনুর রহমান লস্কর, ও ছিল, আরো অনেকেই ছিল, আহাত ছিল, সম্ভবত আহাত ছিল, আমার ঠিক মনে নেই। তো আমরা অনেকেই ছিলাম। এবং ওই সময় উনি বলেছেন যে তোমাদের প্রিপেয়ার্ড হতে হবে। আপনি যে কথাটা বলেছেন ব্লাড ব্যাংকের কথা, অপূর্ব সময় বলেছেন যে ব্লাড ব্যাংক তৈরি, ব্লাড ব্যাংক ছিল, হাসপাতালে ব্লাড ব্যাংক তখনও ছিল, কিন্তু ওই ধরনের ব্লাড সাপ্লাই ছিল না। আর ব্লাড ব্যাংকের একটা লিস্ট থাকতো, যেহেতু আমি ব্লাড ব্যাংকে কিছু ভলান্টারি কাজ করতাম তখন অ্যাজ এ স্টুডেন্ট, একটা লিস্ট ছিল আমাদের। ওই লিস্টে মোস্ট অফ দ্যাম আর পুলিশ, আর ইপিআর বলে একটা, মানে ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল, ওদের কিছু লোকের একটা লিস্ট ছিল। তো সেই লিস্টটাকে আপডেট করার কথা উনি ওই মিটিং এ বলেছিলেন। কারণ ইপিআর তো মোস্টলি বেঙ্গলের ছিল, বাঙালিরাই ছিল তখন। এই মিটিংটা আমার খুব মনে পড়ে। আর ব্যক্তি হিসাবে শামসুদ্দিন সাহেব তো আমি কিছু বলবো না, ওরা আমার চেয়েও ভালো জানে, পারিবারিকভাবে আমারও কিছু সম্পর্ক আছে। যাই হোক, এত স্বল্পভাষী, মিতভাষী আমি কোনোদিন ওনাকে দেখি নাই কারোর সাথে রাগ করে কথা বলতে। কিন্তু একটা পার্সোনালিটি ছিল ওনার, যেটা
চিন্তাই করা যায় না। এরপরে আমার তো অনেকে প্রফেসর ছিলেন, বাট হিজ পার্সোনালিটি ওয়াজ এন্টায়ারলি ডিফারেন্ট টাইপ অফ পার্সোনালিটি। একটা রেডিয়েন্ট একটা ছিল, ওনার পার্সোনালিটি ছিল, যেটা অন্যের মধ্যে প্রভাব ফেলবে। আমি এতটুকুই বলবো, আজকে ওনাদের স্মরণ করতে পেরেও আমি গর্বিত, ওনাদের স্টুডেন্ট হিসেবে আমি গর্বিত, ওনার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, সম্পর্ক ছিল, সেই হিসাবে আমি গর্বিত। আর মনে করি যেটা আমাদের দায়িত্ব, ওনারা যে আদর্শ এবং এনে কাজ করে গেছেন সেগুলোকে যেন আমরা সামনে এগিয়ে নিতে পারি এবং ওনাদের স্পিরিট নিয়ে কাজ করি। এই যে ডাক্তারি স্পিরিট, লালাদার কথা বেশি বলবো না, লালাদার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, আমাদের 3 বছর সিনিয়র ছিলেন, 4 বছর 3 বছর সিনিয়র ছিলেন, তখন ইন্টার্নশিপ লাগতো না। মানে যে কথাটা বলেছি, ইন্টার্নশিপ ওয়াজ নট এ মাস্ট। মানে লালাদারা যখন পাস করে মেডিকেল কলেজে যখন আমরাও ছাত্র, তখন ওনারা উপরের ছাত্র, 3 বছর উপরের ছাত্র, 2-4 দিন তাসের আড্ডা বা এইসব জায়গায় খেলাধুলা ছিলাম। হি ওয়াজ অলসো ভেরি নাইস ম্যান, এবং উনিও কিন্তু স্বল্পভাষী লোক ছিলেন, খুব বেশি আড্ডাবাজ বা এ ধরনের লোক ছিলেন না। আমি সবাইকে স্মরণ করি, কুরবান আলীকেও স্মরণ করি, মাহমুদুর রহমান ওয়ার্ড বয় বা নার্স ছিল, ওর সাথে আমার ব্যক্তিগতভাবে এত পরিচয় ছিল না, বিকজ আমরা তখন প্রিক্লিনিক্যাল স্টুডেন্ট ছিল। তো সবাইকে আমি স্মরণ করি। এবং আরেকটা কথা অপূর্ব শর্মা যেটা বলেছে, যে জিয়াউর রহমান স্যারকে কিন্তু উঠানো হয় সম্ভবত 14th or 15th এপ্রিল, ওনাকে কিন্তু পরে উঠানো হয়েছে 14th or 15th এপ্রিলে ওনাকে উঠানো হয়েছে, ওনাকে বাসায় এসে নিয়ে গেছে। এবং এই মেসেজটা আমিও পেয়েছিলাম, আমি তখন আমার গ্রামের বাড়ি, আমি পেয়েছিলাম যে ওনাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার ঠিক খেয়াল নাই 14th or 15th তখনকার ইয়েতে। তো এনিওয়ে, আমি সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করি, এবং আপনারা সবাই যারা আছেন সবাইকে বলবো মুক্তিযুদ্ধের চেতনা যেন আমাদের বুকের মধ্যে ধারণ করি এবং ওইভাবে যেন আমরা চলি। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কথাটা এখানে বলা হয় নাই, আমি সে কথাটা বলতে চাচ্ছি। প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ যে কিভাবে কতটুকু মানবিক ছিলেন, সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। এটা বোধহয় 60-এর দশক, 64-65 সাল এরকম হবে। তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করলেন, এটার নাম ছিল জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি। 62 বোধ সম্ভবত। তৎকালীন পূর্ব পাকিস্তানে সেটা ছিল একমাত্র সংগঠন যেটা হতদরিদ্রদের চক্ষুর জন্য চিকিৎসা ব্যবস্থা ছিল। তখন পাকিস্তান জাতীয় অন্ধ কল্যাণ সমিতি তৈরি হয় নাই। উনার এই কনসেপ্ট থেকে নিয়েই পরে পাকিস্তান অন্ধ কল্যাণ সমিতি হয়, বর্তমানে যেটা বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি বা বিএনএসবি আছে। এই 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 প্রতিষ্ঠান করার পরে প্রত্যেক বছর রমজান মাসে মাদ্রাসাতে আই ক্যাম্প হতো। সেখানে গ্রাম থেকে কত দরিদ্র গরিব লোকদেরকে এনে চিকিৎসা করা হতো, মেইনলি ক্যাটারাক্ট অপারেশন করা হতো। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমার একটা দল নিয়ে আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম। তখন 5 or 6 এরকমই পড়ি। তো তখন ক্যাম্প নাই। একদিন ওইখানে একটু বলে রাখি, আপনার সালাম ভাইয়ের কথা জেনেছেন যে বদরপুর উনার বাড়ি ছিল, আমার নানার বাড়ি ছিল বদরপুর। তাই উনি আমাকে নাতি হিসেবে ট্রিট করতেন এবং আমি ওনাকে নানা ডাকতাম। তো উনি একদিন খবর দিলেন যে নাতি একটু আসো আমার কাছে। তো গেলাম। তো উনি বললেন যে তারাপুর গার্ডেনে কলেরা দেখা দিছে, উনি ডাক্তারদেরকে পাঠাতে পারছেন না, ভয়ে কেউ যাচ্ছে না। তা আমি যদি আবার দলকে নিয়ে একটু, তখন কলেরা একটা ইঞ্জেকশন ছিল, ইঞ্জেকশন দেওয়া এটা দেওয়ার জন্য। তো আমি বললাম, আমি তখন 6-এ পড়ি, আমি তো ইঞ্জেকশন দেওয়া জানি না, আমি কিভাবে দিব? ওগুলো সব শিখিয়ে দিব। উনি ইঞ্জেকশন জোগাড় করে আমাদেরকে, আমরা যে 4 জন একটা ভলেন্টিয়ার টিম ছিল, ওই টিম নিয়ে আমাদেরকে ইঞ্জেকশন কিভাবে দিতে হবে এবার শিখাই দিয়ে, তারপর উনার গাড়ি দিয়ে এবং উনার বড় ছেলে কে সাথে দিয়ে আমরা তারাপুর গার্ডেন পাঠাইলেন। আমরা কুলি বস্তিতে এটা ইঞ্জেকশন দিয়ে আসলাম। এটা যে উনি মুক্তিযুদ্ধের কথা বাদ দিয়েছে, উনি যে একদম শুরু সবসময়ই
সাধারণ মানুষের, গরিব মানুষের, শতদরিদ্রদের জন্য যে কিছু করার যে তার মানসিকতা ইয়ে ছিল, এটা আজকে আর আমাদের মধ্যে নাই। আমি শুধু এই ঘটনাটা বললাম যে উনার এই অবদানটা শুধু মুক্তিযুদ্ধের না, উনার একদম সব সময় উনার এই অবদান এই দেশের সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি দুইটা লাইন শুধু বলবো কবিতার ভাষায়। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যার করতলে পলি মাটির সৌরভ ছিল, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, যিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, যিনি মাটি ও মানুষের কথা বলতেন, আমি তার কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমাদের সেই কিংবদন্তি হচ্ছেন শহীদ শামসুদ্দিন সাহেব, আমাদের সেই কিংবদন্তি ডক্টর লালা, আমাদের সেই কিংবদন্তি ডক্টর জিয়াউর রহমান। কেন বলছি? কারণ আমি যেহেতু হোয়াইট কোটের একজন বাহক, হোয়াইট কোটে ডেথ অসম্ভব সম্মানজনক ডেথ। আর শুধু ডেথ সম্মানজনক না, এটা রেসপন্সিবিলিটিও, ইট ইজ এ কমিটমেন্ট। এটা আমাদের কমিটমেন্ট যখন আমরা হোয়াইট কোট ওথ নিই। এটা সব নার্সেসের, এটা সব ডাক্তারের। সুতরাং এটা কতটুকু ভারী আপনারা আজকে যারা উপস্থিত আছেন একটু খেয়াল করবেন। রোগীর প্রতি যে কমিটমেন্ট, মৃত্যুকে সম্মুখে দেখেও আমরা সেটা পালন করে যেতে হয়। তারা সেই উদাহরণ স্থাপন করে গেছেন, আমাদের কাছে রেখে গেছেন, সামনের আপনাদের কাছেও। সুতরাং এই কমিটমেন্ট নিয়ে যেন আমরা কিডনি ফাউন্ডেশনটাকে আরো এগিয়ে যেতে পারি, এতটুকুই আশা। তখনই আমরা তাদের কাজের প্রতিফলন পাবো। আর মুক্তিযোদ্ধারা তারা, আমি আসলেও খুবই গর্বিত, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং সেই সাথে আমার চাচারা। আমি বীর প্রতীক একজন মুক্তিযোদ্ধার সাথে মঞ্চ শেয়ার করছি, এর মধ্যে মতো গৌরবের আর কিছু নাই। এতটুকুই বলছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সিলেট মেডিকেল কলেজের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। তো আমরা যখন পাস করেছি তখন ওই 1971-এ পাস করেছি। পাস করার পরেই তো যুদ্ধ লেগে গেল, বুঝলেন। তখন আমি ডাক্তার শহীদ শামসুদ্দিন সাহেবের উনার ছাত্র আমি, বুঝলেন। এবং আমি ডাক্তার লালাকান্তি আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আরেকজনের নাম আমি মনে করি মাহমুদুর রহমান বলে আমাদের একটা নার্স, বুঝলেন। এই তিনজন লোক, বুঝলেন, ওদের সাথে আমি একসাথে আমরা কাজও করেছি। আচ্ছা, তো আমার সবচেয়ে আর কি খারাপ লাগতেছে আজকে একটা কথা আপনাদেরকে আমি বলবো, হয়তো অনেকে জানেন না। শহীদ শামসুদ্দিন সাহেব মারার আগে ওরা ওনার জিহ্বাটা কিন্তু কেটে গিয়েছিল। এইটা আমার খুব লাগছে এবং এটা সত্য ঘটনা। ঠিক মারার আগে কিন্তু ওনার জিহ্বাটা বর্বর পাকিস্তান আর্মিরা একদম কেটে দিয়েছিল এবং এরপরে উনাকে আর কি গুলি করা হয়েছে, বারাবার্তা লালাকান্দিকে মারা হয়েছে। তো তখন ছিলেন আমাদের কর্নেল জিয়াউর রহমান, উনি ছিলেন, উনাকে পরে কিন্তু উনাকে। আচ্ছা, তো উনার সাথে আমার কিন্তু এমনি দেখা হয়েছে এবং উনি আমাদের আমার ওয়াইফের রিলেশন, বুঝলেন। তো ওই হিসাবে আর কি ওনার অফিসে আমি গিয়েছিলাম। তো উনি আমাকে বলতেছেন আপনারা চলে যান, এখন আমরা এখানে আসি, আপনারা ইন্ডিয়ায় চলে গেলে ইন্ডিয়াতে চলে যান। আমি ইন্ডিয়াতে তখন চলে গেছি, তখন আমার দুলাভাই ছিল আওয়ামী লীগের এমপি, বুঝলেন, হাবিবুর রহমান সাহেব, উনি আওয়ামী লীগের এমপি ছিল। তো উনার সাথে আমি ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওই সেখান থেকে যেদিন গেছি ওই দিনে আমি ইন্ডিয়ার এক কর্নেল, ওইখানে পাহাড়ের উপরে ছিল, সে বিএসএফ ইন্ডিয়ান আর্মির কর্নেল ছিল। তো উনার কাছে আর কি আমাকে নিয়ে গেছে আমার দুলাভাই। তো ও আমাকে বলতেছিল আপনি এখানে আসছেন কেন, আপনি বরং চলে যান। তা আমি ফিরে চলে আসছি আর কি। আবার এসে এইসব নৃশংস হত্যাকাণ্ড যেগুলো আর কি আমি শুনেছি, আমার গায়ের
বুঝছেন আপনার হারা হয়ে যায় আজ পর্যন্ত, বুঝছেন। এই যে শামসুদ্দিন সাহেবকে কিভাবে ক্রুয়েল ভাবে পুরা জীবাটা কেটে ফেলে দিয়েছে, মারছে। তারপর আমি যখন এই এইসবের মধ্যে সব কিছু দেখে, তখন আমি ওই কর্নেল জিয়া ওনার সাথে আর কি আমি দেখা করেছি। তো উনি আমাকে ওই এরপরের দিন আমি খবর পাইলাম উনাকে ধরে নিয়ে গেছে, উনাকে মেরে ফেলছে, বুঝলেন। তো এখন যাই সবকিছু আর কি হিস্ট্রি যেগুলো আর কি হয়, ওই হিস্ট্রিটা অনেক সময় বিলুপ্তি হয়ে যায়, কিন্তু হিস্ট্রিকে বিলুপ্তি না করলে আমাদেরকে এটা ধরে রাখতে হয়। আজ অনেকের নাম চলে গেছে, বুঝলেন, আপনার কেউ ওনাদের নামও বুঝলেন আপনার ভুলে গেছে, কিন্তু আমাদের এখানে জিয়াউর রহমান, আমাদের শামসুদ্দিন সাহেবের ছেলে, এবং আমাদের কর্নেল সালাম সাহেব, ওনারা দেশ স্বাধীন হয়েছে বলেন 50 বছর হয়ে গেছে, কিন্তু উনি আর আমরা দেখছি একদম প্রথম থেকে এসে আমাদের এই যে শহীদ ওনাদের মারা গেছে, আমাদের শহীদ মিনার, বৈদ্যভূমি, সব কিছু এসে একটা একটা করে জিয়াউর রহমান এবং আমাদের কর্নেল সালাম সাহেব ওনারা আর কি এটা সুন্দরভাবে সাজিয়ে, এবং এইটাকে দেখেন আমরা যদি ধরে রাখতে চাই, এই তাদের স্মৃতিটা ধরে রাখতে চাই, তবে এইভাবে আর কি আমাদের এই যে আজকে যে একটা অনুষ্ঠান করেছে, এইভাবে আমার মনে হয় প্রতি বছর আমাদের করা উচিত। নতুবা এইসব আমাদের এইসব যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, ওদের নামও বিলুপ্তি হয়ে যাচ্ছে। তো আজকে আমি অনেক ধন্যবাদ সবাইকে দিতেছি এবং আসছেন, এবং আমরা যাতে আগামী বছরও এইরকম একটা অনুষ্ঠান সুন্দরভাবে আমরা করতে পারি, যে যাদের ওনাদের দৃষ্টিটা আমরা ধরে রাখতে পারি, এইভাবে আর কি আমরা ইয়ে করবো। প্রতি বছর যদি একটা এইরকম করা যায়, তবে এটা থাকবে, এবং আমরা একটা দৃষ্টিটা বিলুপ্ত হয়ে দিতে দিব না, ইনশাল্লাহ থাকবে। তো সবাই আপনারা এখানে আসছেন, এবং আগামী বছরে ইনশাল্লাহ আমরা হয়তো এইভাবে সুন্দরভাবে একটা অনুষ্ঠান করতে পারি। এবং আমি সবাইকে ধন্যবাদ দিই। আজকের অনুষ্ঠান যারা করেছেন আমি সবাইকে ধন্যবাদ দিতেছি, এবং বিশেষ করে সালাম সাহেবকে এবং সবাই ধন্যবাদ, আজকে দিনে তো কষ্ট করে আসছেন। আর আমি একটা জিনিস বলবো, আজকে থেকে 10 বছর পরে কিন্তু এরকম আর আমরা পাবো না। ওই যে মীর সাহেব আছেন, সালাম ভাই আছেন, এটা আরো আমরা যদি আগাইয়া, মানে আমরা যে জানোই যেগুলো, এগুলো যদি আমরা কিডনি ফাউন্ডেশন জমা দেন শামসুদ্দিন তখন আমরা আর একটা বই বা কিছু আমরা নতুন প্রজন্মকে আসলে জানানি দরকার। আমি যখন কর্নেল জিয়াউর রহমানের নাম শুনছি না, আজকে নাম আসলে দরকার আছে, আপনারা যে যেন জানা থাকে। আমার মনে একটু আমরা কিডনি ফাউন্ডেশন দিলে আমরা একটু বই এখানে করবো। আপনারা সবাই ধন্যবাদ। আজকে আমরা দুই বইয়ের মধ্যে আপনারা সিন্দিকে হয়ে যাইব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আর আজকের এই অনুষ্ঠানের জন্য যারা কষ্ট করে আসছেন, বসে আসেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন একটু ছোট্ট দোয়া করে তারপর সবার জন্য নিজ নিজ ধর্মের মাধ্যমে আপনারা নিজেরা দোয়া করবেন। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين.
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين فاغفر وارض على المولى। আল্লাহ আমরা আজকের এই আয়োজনে কবুল ফরমাও। এই আলোচনা সবার তোমার শাহানশাহী দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই আলোচনা সবার সবটুকু কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির রওজা মুবারক নিয়ে পৌঁছে দেও। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগাইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর নারী ইমানের দাবি নিয়ে মাটির নিচে শহীদ আছেন তার রুহের মধ্যে নিয়ে পৌঁছে দেও। আল্লাহ মেহেরবানি করিয়া আমরা কবর বসি মাই বাবার কবর রুহের মধ্যে নিয়ে পৌঁছে দেও। আল্লাহ আমরা দাদা দাদি নানি আত্মীয় স্বজন আমরা রূপে হক রাখনে বলা যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি মাওলা। আল্লাহ সবার রুহের মধ্যে সব পৌঁছে দেও। মেহেরবানি করিয়া আজকের যে আলোচনা সভা আল্লাহ যাদের ইসলা সওয়াব বলেকে স্মরণ করছেন আল্লাহ তাদের রুহের মধ্যে নিয়ে পৌঁছে দেও। আল্লাহ তোমার বান্দাদের শহীদ দরজা হিসেবে কবুল ফরমাও। আল্লাহ তাদের রূহ খান্তা আমরা রূপে খুশ করিয়ে দেও। মেহরবানি করি আমরা বাংলাদেশের তোমার খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করো। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা এই কিডনি ফাউন্ডেশনের খেদমত কররা তাদেরকে কবুল ফরমাও। সুন্দরভাবে এই খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেও। কঠিন হাসরের ময়দানও এই কিডনি ফাউন্ডেশনের নাজাত রুসিলা হিসেবে আমরার জন্য কবুল ফরমাও। দয়াল নবীজির রুসিলায় আমরা মুনাজাত খানে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আসসালামু আলাইকুম।